আল্লাহ তুমি একটু জোরে বৃষ্টি দাও না, আমার মার কব্বরের মাটিটা ধুয়ে যায়, আমার মায়ের হাসপাতালে নিমু, আমার মায়ের ভালো হয়ে যাবো, আমাকে কুলে নেবো। হাসিমের বন্ধু রিপন ওর সহযোগিতায় আর কি আমার মেয়েটা গড়াইতেই হত্যা করে। বিছানা থেকে ঘরের যে ধন্না, এটা যে হাইট এবং ভিকটিমের হাইট একই, তো একই হাইটে কখনো এটা হ্যাঙ্গিং হয় না। বিচারটা পাইলে আমি খুশি। বাড়ির আঙিনায় মেয়ের কবর, কবরে পড়ে থাকা ময়লা এভাবেই পরিষ্কার করেন বাবা আকবর আলী। কিছুক্ষণ পর যোগ দেয় ছোট্ট জান্নাতুল। কোমল হাতে শিশুটিও ব্যস্ত নানাকে সহযোগিতায়। সাদা কাফনে মোড়ানো মায়ের নিথর দেহ যে এখানেই শুয়ে আছে, এখন কিছুটা বুঝতে পারে জান্নাতুল। তাই তো মায়ের কবরের পাশে প্রায়ই নানার সাথে সময় কাটে অবুঝ এই শিশুর। গর্ভধারিণী মা রত্নার আদর স্নেহ ভাগ্যে না জুটলেও জান্নাতুল যেন পরম যত্নে মায়ের শরীরে হাত বুলাচ্ছে। কিন্তু মা রত্না যে আর কোনোদিন ফিরবে না। রত্নাকে হারানোর পেছনে একটি অপ্রিয় গল্প আছে। প্রায় 12 বছর আগে গাজীপুরের কালিয়াকৈরের বরিয়াবহ এলাকার হাশেমের সাথে বিয়ে হয় রত্নার। হাশেম রত্নার দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু আচমকা ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। ঘটনা 2015 সালের 29 নভেম্বর। কিভাবে মেয়েকে হারিয়েছেন সেই অপ্রিয় গল্প বলছিলেন বাবা আকবর আলী। ওই 28 নভেম্বর দিন সকালবেলা ফোন দিছে যে আমার ভাই ক্যান্সার আক্রান্ত, ভাই বাঁচবো না, দেখতে চাইলে আসো। তো আমার মেয়ে বললো এবারে আমার বাইক নেয় মোবাইলে ফোনছি। ওই রাইতে আর কি ওর মাই ছিল না বাড়ির, ওর মাই ছিল বারে বড় বলার বলে, আর বাড়ি ছিল ফাঁকা। ওই রাইতেই ওই যে বন্ধু হাসিমের বন্ধু রিপন ওর সহযোগিতায় আর কি আমার মেয়েটা ওই রাইতেই হত্যা করে। ওই দ্বিতীয় বাচ্চা আসার পর থেকে আর কি দ্বিতীয় সন্তান জান্নাতুলের জন্মের কয়েক মাস আগে থেকে বাবার বাড়িতে ছিলেন রত্না, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরের দিনই মৃত্যু। বিষয়টি মানতে পারেনি রত্নার পরিবার। ঘটনাটিকে আত্মহত্যা দাবি করে কালিয়াকৈর থানায় অপমৃত্যু মামলা করে আসামি পক্ষ, যা তখন থেকেই মানতে নারাজ বাবা আকবর আলী। দাপন করলাম, তারপর কালিয়াকৈর গেলাম, যে একটা মামলা দায়ের করি। মামলাটা ওসি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার মামলাটা গ্রহণ করলো না করার পর মামলাটা বললো যে না মর্গের থেকে রিপোর্ট আসলে মামলা নিব, আপনি ডাইকা মামলা নিব, কিন্তু রিপোর্ট ভালো না আসলে মামলা নিতে পারবো না। ঢাকা কোর্টে যে মামলা দায়ের করি, ওই মামলাটা গাজীপুর নারী শিশু কোর্টে উঠিয়ে দিলে আসামি মামলাটা স্যার মহোদয় জজ স্যার ওই পিবিআই দেয়। মামলার তথ্য বলছে যৌতুক দাবি আর ভাবির সাথে মেয়ের জামাই হাশেমের অনৈতিক সম্পর্কের কারণে কলহের জের ধরেই হত্যা করা হয় রত্নাকে। আমি নাই বিচারটা যেতে পাই যেন আমার মতো আর কেউ সন্তান হারা হয় না, এটি আমার দোষ। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা আর বাদীর অভিযোগ রত্নাকে হত্যা করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে কোনটা সত্য? ফিরছি ছোট্ট একটা বিরতির পর। মোখলেসুর রহমান রত্নার মৃত্যুর খবর মোবাইল ফোনে তাকেই জানান রত্নার স্বামী হাশেম ফোন দিয়ে কইতেছে রত্না যে মারা গেছে। তাই আমি বললাম রত্না হঠাৎ করে কালকে গেল, আজকে কিভাবে তোমার মারা গেল? কাশের ফাঁস দিছে। না, সে তো ফাঁস দেওয়ার কথা না,
ফাঁস দেবো কেন? কি বলছো তুমি? মোখলেসের এমন প্রশ্নের উত্তর আদালতই নির্ধারণ করবেন, কিন্তু তার প্রশ্ন তো একাধিক। ও ভালো মানুষ গেল, আর যে এই লাশ হয়ে গেল, এটা তো কেউ মেনে নিতে পারে না। হাসি মুখে গেছে। এমন মৃত্যু মেনে নিতে না পারলেও সেদিন মোখলেসের সাথে অনেক কথা হয় অভিযুক্ত আসামি হাশেমের। আমাকে তুমি ফোন দিলে, তুমি কোথায়? আমি যে মেডিকেলে গেছি ঢাকা। ঢাকা মেডিকেলে, তুমি মেডিকেলে গেলা, তোমার বাড়িতে লাশ দিয়ে তুমি আমাকে সকালে ফোন করলা, 10টার দিকে ফোন করে বললা মারা গেছে। তোমার ফ্যামিলিতে কেউ নাই কেন? তুমি বাড়ি বলে আসো, বাড়িতে আসো। পরে কয় না, আমি যে অসুস্থ, আমি ঢাকা মেডিকেলে ছিলাম। বক্তব্য সত্য হলে রত্নার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনই স্পষ্ট করা যায় না। এমন অবস্থায় অন্য সাক্ষীর সাথেও কথা বলা দরকার। চাওয়ার বাদে দেয় কি খাটের উপরে পশ্চিম হিতানে শোয়া, ঠ্যাংটা একটা ঠ্যাং এই পেলে তে পেলে ঠিক এই পেলে। তখন এরা বললো যে হ্যাঁ আত্মহত্যা করছে। আমরা বলছি না, আত্মহত্যা করে নাই। আত্মহত্যা যদি করতো তাহলে তার ঠ্যাঙ্গে মাটি থাকতো না। সে ওই ঘরে মারছে, ভাবি বোঝা যায় যে ওই ঘরে মারছে, মাইরা হ্যাঁ সিরিয়া, তারপরে এই ঘরে না রশি টাঙ্গিয়া তারপরে 2 মোড়া করে টানছে চুল সহকার। উনিরা যে বললেন যে এখানে উপরে যে দন্নার মধ্যে ফাঁসিচ্ছে, দন্নার মধ্যে ফাঁসি দেওয়ার কোনো নাই। ওটা আমরা হাত দেবো, আমার বাঁচতে অনেক লম্বা, আমার থেকে লম্বা, হাত দিয়ে লাগর পাওয়া যায়। তো এখানে যদি ফাঁসি দেয় তাহলে হ্যাঁ তো পাওয়াটা নিচে এমনি ঠিকই থাকে। গ্রামের সহজ সরল মানুষ বৈজ্ঞানিক জ্ঞান রাখেন না ঠিকই, তবে বাস্তবতাও কখনো কখনো তাদের কাছে হার মানে। যা বয়স্ক নাজমুলের কথায় স্পষ্ট, যিনি হাতে কলমে দেখিয়েছেন আত্মহত্যার আলামতগুলো। কিন্তু কিসের উপর ভিত্তি করে ময়নাতদন্তে আত্মহত্যা বলা হলো? হত্যার নেপথ্য ঘটনা নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। শুরুতে রত্নামৃত্যুর বিষয়টি নিয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হলে তদন্তভার ন্যস্ত হয় পিবিআইয়ের কাছে। এরপরই বেরিয়ে আসতে থাকে রহস্য। এটি পিবিআইয়ের দেয়া অভিযোগপত্র, যেখানে উঠে এসেছে রত্নাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন স্বামী হাশেম ও তার বন্ধু রিপন। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজানো হয় আত্মহত্যার নাটক। রত্নাকে যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার কিছু যুক্তিও দিলেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান। প্রথম ছিল ঘরটি তালামারা অবস্থায়। তো একজন ভিকটিম ঘরের মধ্যে সুইসাইড করলে তার ঘরটি কোনোভাবেই তালাবদ্ধ অবস্থায় থাকবে না। আরেকটা বিষয় ছিল, সেটা হলো প্রথম সাক্ষীরা যারা ভিকটিমকে প্রথম দেখছিল ঝুলন্ত অবস্থায়, তারা যেটা দেখছিল যে বিছানার উপরে পা দুটো ভাঁজ করা অবস্থায়, হাঁটুর ওখান থেকে ভাঁজ এবং লাগানো অবস্থায় ছিল, এবং ঘরের যে আড়া বা ধন্না এটার সাথে তার রশি দিয়ে ঝুলানো ছিল। এটা দেখে মনে হয়েছিল যে সে হ্যাঙ্গিং না, তাকে কেউ ঝুলাই রাখা হয়েছে। কারণ বিছানা থেকে ঘরের যে ধন্না, এটা যে হাইট এবং ভিকটিমের হাইট একই, তো একই হাইটে কখনো এটা হ্যাঙ্গিং হয় না। যে রশিটি তার গলায় ছিল, সে রশিটিও ছিল একদম নতুন, কিন্তু ওই বাড়ি বা আশপাশে কোনো বাড়িতে কেউ গরুও পোষে না। এবং ভিকটিম তার আগে 10 মাস যাবৎ তার বাবার বাড়ি থাকতো। তো ভিকটিম তো রশিতে সঙ্গে নিয়েও আসে নাই। তো এটাও একটা বিষয় ছিল যে রশিটি কে আনলো। এই সূত্রগুলো থেকে আমরা মামলাটি ক্লিয়ার হতে পারি যে এটা আত্মহত্যা না, এটা মূলত হত্যা করা হয়েছিল। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহে পরিকল্পিত হত্যার বিষয়টি উঠে এসেছে, তবে যৌতুকের বিষয়টির প্রমাণ মেলেনি, সত্যতা মেলেনি হাশেমের ভাবির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগের। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করে তার ডেড বডিটা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য ঘরের সাথে ঝুলিয়ে রাখে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন হয়নি দাবি করে নারাজি দেয় বাদীপক্ষ। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়, সেখানেও পূর্ব পরিকল্পিত হত্যার বিষয়টি উঠে আসে। সাক্ষী প্রমাণে দেখা যায় মার্ডার করছে ঠিকই, কিন্তু ওই যৌতুকের কোনো বিষয় পাওয়া যায় না। 2 দফা প্রতিবেদনের পর আদালত সঠিক বাস্তবতায় বিচার করবেন। তবে আমাদের হাতে একটি ভিডিও এসেছে,
যেখানে রত্নাকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন আসামি হাশেম। আমার পাশে আমার বন্ধুরই পর রফিক ড্রাইভারের ছেলে, ওরা বাগানে যায়, বাগানে যাওয়ার পরে বলি, ও আবার আমার স্ত্রীর একটু উত্তপ্ত করতো আর কি, বুঝাইতো, আর এমনি ওর প্রতি একটু খুব ছিল। ওর বলি ও রাজি হয়, ও রাজি হওয়ার পরে বলে যে আমি রশি নিয়ে আসুন রাত 3:30 4টে দিয়ে তুমি দরজা খুলে দেবো। পরে আমি দরজা খুলে দিয়ে পরে বান সিস্টেম করে নিয়ে হেজু আছে এনে গলা দিয়ে ঢুকে দেয়, দেওয়ার পরে টাইনে ধরে, পরে জাপড়া চিপড়ি করে উনি ওইখানে আর কি মারা যায়। পরে টাইন হয়ে নিয়ে যায়, পরে আমি তালা খুলে দিই, খুলে দেওয়ার পর ঝর্নার সাথে ঝুলাই, পরে আমি স্ত্রীকে আমার স্ত্রীর হিসাবে ধরি, পরে ঝুলিয়ে আসে পরে চালা চাবি আমার কাছে যায়। পরে আমি ঘরে প্রথম থাকা পরে আমার বোনের নিয়ে আমি ঢাকা চলে যাই আর কি। মূল আসামি হত্যার ঘটনা স্বীকার করলেও রত্না আত্মহত্যা করেছিলেন এমন চূড়ান্ত প্রতিবেদন কিসের ভিত্তিতে দিলেন কালিয়াকৈর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোশাররফ হোসেন। এর আগে ফোন করেছিলাম রত্নার হত্যার বিষয় নিয়ে। পরে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি উপপরিদর্শক মোশাররফ হোসেনের। দুটি সংস্থার তদন্ত প্রতিবেদন বলছে রত্নাকে হত্যা করা হয়েছে। আসামিও হত্যার বিষয়টি স্বীকার করেছেন, কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদন বলছে আত্মহত্যা। যে ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে। মানুষ চোখে দেয় ভুল করতে পারে, একটা ডাক্তার তো ভুল করতে পারে না। ডাক্তার কেন এই ভুলটা করলো? যার কারণে আমার 5 মাস পর কবর থেকে লাশ আবার পুনরায় উত্তোলন করা হলো, এটা স্বাভাবিক কষ্টের ব্যাপার। প্রশ্ন ওঠা স্বাভাবিক, ময়নাতদন্তকারী চিকিৎসক কিসের ভিত্তিতে আত্মহত্যার প্রতিবেদন দিলেন? পুলিশ যদি সাপোজ কোনো কারণে বায়াসড হয়ে যদি হত্যাকে আত্মহত্যা বলে সুরতাল করে, তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন? আমরা তো আমাদের ওদের দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ ওদের দিই সাধারণত। এই টিমকে বিশেষজ্ঞ ছিল না, এই টিমটা আমরা অভিজ্ঞ হিসেবে করে দিচ্ছি এই প্রশ্নটা। এখন আমরা তো জানি বুঝছি ওখান থেকেই করছি। এখন কোনো কোথায় ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসক আব্দুস সালামের এমন বক্তব্য কতটা যৌক্তিক? দুই শিশুকে রেখেই না ফেরার দেশে রত্না। মায়ের অবর্তমানে 2 মেয়েকে আগলে রেখেছেন নানি শাহনাজ। বড় মেয়ে খানিকটা বুঝতে পারলেও মাকে ফিরে পেতে বায়না ধরে জান্নাতুল। এনে বলে, আল্লাহ তুমি তো জোরে বৃষ্টি দাও না, আমার মার কব্বরের মাটিটা ধুয়ে যায়, আমার মায়ের হাসপাতালে নিমু, ইংলিশ আনদমু, স্যালাইন দমু, আমার মায় ভালো হয়ে যাবো, আমাকে কুলে নেবো। মা হয়তো ফিরে আসবে, তাই জান্নাতুলের এমন চাওয়া। সব জেনেও জান্নাতুলের প্রশ্নের মুখোমুখি হতে হয় নানিকেই। নানু লাগলে কইলে যারা করবো যে আমার মা কো, আমার মা দাও, আমার মা দাও, তোমার নানু কমু তো তোমার মা কইকে। ছোটটার প্রশ্ন আমি জব দেখারি না। প্রশ্নের উত্তর দিতে না পারলেও রত্নার মা ঠিকই বুঝতে পারেন মেয়ে হারানোর কষ্ট। আল্লাহ আল্লাহ কই হারবো, আল্লাহ খালি দুনিয়ার মধ্যে রাখছি যে 2টাই রেতিম পালবার নিছি, এই 2টাই জড়িয়ে মরে রাখে। আমি যে এই যে শেষ কথা কইলাম মোবাইলে, আর এই যে শেষ দোয়া দিয়ে আইলাম কালিয়াকৈরে, তারপরে আর আমার ভাগ্য হয় নাই যে আমার ফিরে আছে আমার মেয়ের একটু লাস্টটা আমি দেখুম, আমার হ্যাঁ কপালটায়। হত্যা নাকি আত্মহত্যা, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেবেন আদালত। কিন্তু 5 বছর ধরে বিচারের আশায় যে এখনো ডুকরে কাঁদেন বিচার প্রার্থীরা, সেই ক্ষত কিভাবে মুছবে? ছোট্ট জান্নাতুল আর রিদিয়ার কাছেই বা কি জবাব দেবেন?